সবাইকে স্বাগতম। আজকে ৪ নম্বর লেসনে আমরা আজকে দেখব ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় টাস্ক টু রাইটিং এ। এখানে বাঁ পাশে আমার স্কোর দেখতেছেন, এটা লেটেস্ট স্কোর 2023 সালের 8.5। এটা আপনাদেরকে এনকারেজ করার জন্য আমার স্কোরটা শো করলাম। চলেন আমরা লেকচারে চলে যাই। এখন আজকের এই আলোচনাটার আগে আমরা একটা কোয়েশ্চেন দেখতে চাই। এটা একটু ব্যতিক্রমধর্মী লেকচার, বাট এটা একটু ফলো করবেন। এটা একটা প্রশ্ন, Cambridge question. Some people think that it asks two questions. Some people think that competition at work, at school, and in daily life is a good thing. Others believe that we should try to cooperate more rather than competing against each other. Discuss both these views and give your own opinion. ওকে, এটা ডিসকাস বোথ ভিউজ টাইপ অফ এসে, এটা বুঝতেছেন। এখানে আপনাদের জন্য আমি একটা এক্সাম্পল ইন্ট্রোডাকশন এখানে দিছি। এক্সাম্পল ইন্ট্রোডাকশনটা হচ্ছে, ইন দ্য মডার্ন এরা হ্যাভিং কম্পিটিশন ইন অল ওয়ার্কস অফ লাইফ ইজ এ ন্যাচারাল ফেনোমেনন. Some suggest that this is a good development, while others argue that cooperation is of greater importance. This essay will expand on both ideas and conclude with my opinion. এই যে ইন্ট্রোডাকশনটা দেখা হইলো, এটা আপনাদের প্রতি আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ঠিক আছে নাকি ব্যাঠিক? এটা আপনার দৃষ্টিতে কত ব্যান্ড পাবে এই ইন্ট্রোডাকশনটা? প্রশ্ন রেখে আমরা শুরু করলাম। আমরা নিশ্চয়ই এই প্রশ্নে আবার ফেরত আসবো। প্রিভিয়াসলি আমরা আগের 3টা লেকচারে কি কি জিনিস কভার করছি? আমরা কিভাবে টাস্ক টু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয় এটা করছি। কিভাবে আমরা প্ল্যান করব ইফেক্টিভলি 5 থেকে 10 মিনিট, এটাও আমরা দেখছি। কিভাবে আমরা আইডিয়া জেনারেট করব সেটা আমরা দেখছি। এবং কিভাবে স্ট্রাকচার করব একটা অ্যাসেট। স্ট্রাকচারের বেলায় একটা সহজ অ্যান্সার, সেটা হচ্ছে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার আমরা অলওয়েজ ফলো করব। তাহলে এই জিনিসগুলো আমরা অতীতে কভার করে আসছি। যদি কেউ আগের 3টা লেকচার না দেখে থাকেন, প্লিজ দেখে আসেন। আদারওয়াইজ এই ইন্ট্রোডাকশনের লেকচারটা আপনার কাছে মানে খুবই অ্যাবসার্ড মনে হবে। সো ইন দিস লেসন আমরা কি শিখব? কমন মিস্টেক্স, যেগুলো ইন্ট্রোডাকশনে কমন মিস্টেক্স মানুষ করে, সেই কমন মিস্টেক্সগুলো কী কী, যা এগুলো কেন শিখবো? কারণ এগুলো যাতে আমরা অ্যাভয়েড করি। সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন ইজ এ ভেরি বেসিক পার্ট অফ দি এন্টায়ার এসে। ইন্ট্রোডাকশন যদি কারো ঠিকঠাক না হয়, পুরো অ্যাসেটা তার গড়মিল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইন্ট্রোডাকশন একটা হচ্ছে ব্লু প্রিন্টের একদম সামনের মাথা। এই ইন্ট্রোডাকশনকে ফলো করে আপনি এন্টায়ার অ্যাসে লিখে ফেলতে পারবেন। যদি ইন্ট্রোডাকশন ভালো হয়, পরের অ্যাসে পুরোটা ভালো না হওয়ার কোনো কারণ নেই। আরেকটা জিনিস, এটা ইফেক্টিভলি আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিংটা কেন লাগবে? শুধুমাত্র যে ইন্ট্রোডাকশন লাগবে তা না। ইন্ট্রোডাকশনে ডিরেক্টলি প্যারাফ্রেজিং লাগে, বাট অন্য জায়গায়ও আমাদের প্যারাফ্রেজিং লাগে। বিশেষ করে কনক্লুশনে আবার প্যারাফ্রেজিং করতে হয়। আবার মেইন বডি প্যারাগ্রাফ যে দুটো লিখবো, সেখানেও আমাদের যখন টপিক সেন্টেন্স লিখবো, সেটা যেন রিপিটেটিভ না হয়, মানে রিপিট যেন না হয়, সেই জন্য আমরা একটু প্যারাফ্রেজ করে লিখবো। অ্যাকচুয়ালি আইডিয়াটা রিপিট হবে, ওয়ার্ডসগুলা বা সেন্টেন্স স্ট্রাকচারিংটা রিপিট হবে না। কমন মিস্টেক কী হয়? কমন মিস্টেক কী করে মানুষজন? প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লেখে। এটা নো 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 নো, নেভার এভার ট্রাই টু ডু দ্যাট। কোনো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের দরকার নাই, এটার উপর কোনো মার্কস নাই। এটা যদি লিখেন তাহলে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট যে এখানে লিখলেন, এটার জন্য আপনি একটা মার্কসও পাবেন না। অর্থাৎ এই লাইনটা যে আছে এরকম কোনো কাউন্টই করবে না এক্সামিনার। এক্সামিনার যখন আপনার এসেটা দেখবে, তখন উনি এটা ডিসকাউন্ট করে দিবে। অর্থাৎ এই লাইনটা যে এখানে আছে, এটা উনি মেনেই নিবে না। কিন্তু পক্ষান্তরে এই লাইনটা যদি আপনি ভুল করে লিখেন, তাহলে ভুলটা কিন্তু কাউন্ট করবে, যে এটাতে একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে বা স্পেলিং এরর করছেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখলে আপনার পাওয়ার কিছু নাই, কিন্তু হারানোর কিছু আছে। সুতরাং ইট ইজ এ নেগেটিভ সাম গেম, নট এ জিরো সাম গেম। ইটস এ নেগেটিভ সাম গেম। সো অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট, কোনো দরকার নাই। মিস্টেক 2, এটা হচ্ছে নট মেনশনিং দ্য মেইন আইডিয়াস। আমরা মেইন আইডিয়াস কীভাবে জেনারেট করি সেটা আগের ভিডিওতে দেখছি। মেইন আইডিয়াগুলো ইন্ট্রোডাকশনে স্টেট করলে স্ট্রেট ফরওয়ার্ড এক্সামিনার বুঝতে পারে যে আপনি কী নিয়ে কথা বলতে চাচ্ছেন এবং আপনার আইডিয়াটা কী। এটা অবশ্যই অবশ্যই ইন্ট্রোডাকশনে মেনশন করবেন।
মেনশন না করাটা একটা মিস্টেক। মিস্টেক 3 কি? নট প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন যদি কেউ কপি করে কোয়েশ্চেনের যে স্টেটমেন্ট লাইনটা আছে সেটা লিখেন, তাহলে এটাও ওই যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের মতো এই লাইনটা নাই বলে ধরে নেবে। সুতরাং দ্যাট ইজ অলসো, ওইটাতে আপনি কোনো মার্ক পাবেন না। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবেন। মিস্টেক নাম্বার 2তে এখানে লেখা আছে নট মেনশনিং মেইন আইডিয়াস। এটার সাথে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে অনেক সময় অনেকে অপিনিয়ন দেয় না। অপিনিয়ন যখন চায় তখন দিতে হবে। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার মিস্টেক, যেটা আমি মিস্টেক নাম্বার 2 এর সাথে আপনি অ্যাড করতে পারেন। সো আমরা এই কোয়েশ্চেনটা আগের বার একটু আগে দেখছিলাম। একটু আগে আমি আপনাদের সবাইকে প্রশ্ন করছিলাম যে এখানে এইটার এগেনস্টে আমাদের যে ইয়াটা আছে, আমরা একটা ইন্ট্রোডাকশন শো করছিলাম। ওই শো করা কোয়েশ্চেনটা কেমন হয়েছিল, প্রশ্নটা ছিল। আসেন আমরা ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবো। ইন্ট্রোডাকশনটা জেনারেলি 2 লাইনে হবে, 2টা লাইন হবে। প্রথম লাইনে কি হবে? প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেন স্টেটমেন্টটা আছে সেটাকে আমরা জাস্ট প্যারাফ্রেজ করে লিখবো। প্যারাফ্রেজ করে 1 লাইনেও লিখতে পারেন, 2 লাইনে লিখতে পারেন। যদি 2 লাইনে লিখেন তাহলে ইন্ট্রোডাকশন হবে আপনার 3 লাইনে, কিন্তু ইন্ট্রোডাকশনের লেন্থটা সাধারণত 40 to 60 ওয়ার্ডস হবে। আর আমার ফরম্যাট যদি ইউজ করেন তাহলে আমি বলবো যে সবসময় 2 লাইনে লিখবেন। এবং যদি কারো ইংরেজির লিমিটেশনস থাকে, দেখতেছেন যে 1 লাইনে আমি সবগুলো আইডিয়া আনতে পারতেছি না, সেই জন্য আপনাকে 2 লাইন লিখতে হচ্ছে, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। বাট যদি আমার স্ট্রাকচার বাসায় প্র্যাকটিস করেন তাহলে আপনি 2 লাইনে চলে আসবে, কোনো সমস্যা নেই। এবং 40 to 60 ওয়ার্ডসের মধ্যে আপনার ইন্ট্রোডাকশন কমপ্লিট হবে। খুব ইজিলি লিখতে পারবেন এবং খুবই প্রাঞ্জলভাবে লিখবেন, কোনো টেনশন করার দরকার নাই। এটাতে খুব ইজি ইংলিশ নিয়ে আপনি ভালো মার্কস পেতে পারবেন। স্ট্রাকচারটা ঠিক থাকলে হবে কি, আপনার টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশন এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসিতে আপনি অনেক বেশি ইমপ্রুভ থাকবেন। ফলশ্রুতিতে আপনার স্কোরটা অনেক বেশি এগিয়ে যাবে। তাহলে প্রথম লাইনে কি করতে হবে? প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। সেকেন্ড লাইনে কি করতে হবে? স্টেট দ্য মেইন আইডিয়াস উইথ অর উইদাউট অ্যান অপিনিয়ন। উইথ অর উইদাউট অ্যান অপিনিয়ন কেন? মেইন আইডিয়া অবশ্যই লিখতে হবে সবসময়, কারণ অনেক সময় অনেক কোয়েশ্চেনে তো অপিনিয়ন চায় না। বিশেষ করে ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেনে কিছু কিছু কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, তো তখন তো ওপিনিয়ন চাই না, তখন আমি ওপিনিয়ন দিতে পারবো না। আবার কিছু এই কোয়েশ্চেনটাও আসতে পারতো, ডিসকাস বোথ দিস ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন ছাড়া। এইটুকু প্রশ্ন যদি না থাকতো গিভ ইউর ওপিনিয়ন, তাহলে তো কিন্তু আমি ওপিনিয়ন দিতে পারতাম না, ওপিনিয়ন দিতামও না। সুতরাং কোয়েশ্চেনে কী বলছে এটা ইম্পর্টেন্ট। এটা ডিসকাস বোথ ভিউজ টাইপ অফ কোয়েশ্চেন, বাট উইথ ওপিনিয়ন, উইদাউট ওপিনিয়নও আসতে পারে এটা। সো আমাদের কাজ হচ্ছে 2টা, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, স্টেট দ্য মেইন আইডিয়াস উইথ অর উইদাউট ওপিনিয়ন। এই ক্ষেত্রে হবে কি উইথ ওপিনিয়ন, এই যে এখন যে কোয়েশ্চেনটা। তো আমরা এটার একটা অ্যান্সার আমরা একটু আগে দেখছিলাম, যেটা হচ্ছে ইন দ্য মডার্ন এরা হ্যাভিং কম্পিটিশন ইন অল ওয়ার্কস অফ লাইফ ইজ এ ন্যাচারাল ফেনোমেনন। এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট বা হুকিং স্টেটমেন্ট। এটা খুবই বাজে কাজ, এটা করাই যাবে না। এটা যদিও ইংরেজিটা দেখতে সুন্দর লিখছে, অনেক কিছু মানে শো অফ করার চেষ্টা হয়েছে, আমি লিখছি অ্যাকচুয়ালি, তো এটা একটা ভুল কাজ। এটা একটা হুকিং স্টেটমেন্ট, এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। আমরা বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করছি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে লিখতে আমরা অভ্যস্ত, সেই জন্য আমরা হয়তো এটা নিয়ে আসি, বাট ইটস এ ভেরি বিগ মিস্টেক, কোনোভাবেই করা যাবে না। তারপরে কি লিখছে? সাম সাজেস্ট দ্যাট দিস ইজ এ গুড ডেভেলপমেন্ট ওয়াইল আদার্স আর্গিউ দ্যাট কোঅপারেশন ইজ অফ গ্রেটার ইম্পর্টেন্স। এই লাইন ঠিক আছে মোটামুটি, এখানে সে প্যারাফ্রেজিংটা হয়েছে, সাম সাজেস্ট দ্যাট this is a good development while others argue that cooperation is of greater importance. Good. This line is আমার কোনো কমপ্লেইন নাই, আমি লিখছে, but the idea is quite right. This essay will expand on both ideas and conclude with my opinion. এখানে যেটা সমস্যা এই সেকেন্ড লাইনে যেটা দেখতেছেন, তোমার অ্যাকচুয়ালি থার্ড লাইনে যদি আমি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট বাদ দিই তাহলে কিন্তু এটা 2 লাইন। আমি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা অ্যাড করাতে এটা 3 লাইনে হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লেখা যাবে না। আর লাস্টের লাইনটাতে যদি দেখেন, দিস essay will expand on both ideas এক্সপান্ড করবে বলছে, বাট বোথ আইডিয়াসগুলো মেনশন করে নাই। অ্যান্ড কনক্লুড উইথ মাই ওপিনিয়ন বলছে যে আমি ওপিনিয়ন দিব, বাট আমি ওপিনিয়ন দেই নাই। সো দিস ইজ অ্যানাদার ব্লান্ডার মিস্টেক, এটা করা যাবে না। আপনাকে আইডিয়াটা এখানে উল্লেখ করে দিতে হবে, মানে আমি যেটা বলছি স্টেট মেইন আইডিয়াস উইথ অর উইদাউট অ্যান ওপিনিয়ন। ওপিনিয়ন আমি দিব বলছি, মানে এইটা হচ্ছে অনেকটা সাসপেন্সমূলক একটা, মানে কী বলে এটাকে, ইন্ডিয়ার কিছু আছে না সিআইডি বা কিছু
ডেইলি সোপ আছে, নাটক আছে, ওগুলোতে সাসপেন্স ধরে রাখে সবসময়। তো এই সাসপেন্সমূলক কথাবার্তা বলা যাবে না, মেক ইট ক্লিয়ার, ভেরি সিম্পল, ক্লিয়ার, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। ইন্ট্রোডাকশনে যাতে প্রথম লাইন পড়লেই বুঝতে পারে এক্সামিনার আপনি একটা কোয়েশ্চেন স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করছেন। সেকেন্ড লাইন পড়লেই যেন বুঝে যায় যে আপনি কোন দুইটা মেন আইডিয়া নিয়ে কথা বলবেন এবং আপনার ওপিনিয়নটা কী, এটা যেন বুঝে যায়। দিস ইজ আওয়ার জব। আর এর বাইরে কোনো কাজ নাই, কোনো কিছু শো অফ করতে হবে না। তাহলে ইন্ট্রোডাকশনে আমরা কি করব? ইন্ট্রোডাকশনে আমরা 2 লাইন লিখব। এই 2 লাইন লেখার সময় আমি দেখেন একটা গ্রিন মার্কে করে দিছি। এইখানে এটার উপরে দেখেন এই লাইনটা না পড়ে এখন মাঝখানে তাকান। আমি এই কোয়েশ্চেনটাকে আমি প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলবো। এই যে এইখানে 2টা লাইন, some people think that competition at work, at school and in daily life is a good thing, others believe, এই 2টা লাইনকে আমি এক করব। এই এক করাটা আপনি and দিয়েও করতে পারেন, আবার while দিয়েও করতে পারেন। দিস ইজ মানে আপনার ইচ্ছা। সো এনিহাউ আমি যদি আমি প্যারাফ্রেজ করতে চাই তাহলে আমার কিছু ওয়ার্ডের রিপ্লেসমেন্ট লাগবে। যেমন সাম পিপলকে আমরা ইন্ডিভিজুয়ালস বলতে পারি প্যারাফ্রেজিংয়ের জন্য। এটা আমি নোট করার সময় জাস্ট এগুলো লিখছি যে আমি নোট কীভাবে করছি এইটা দেখানোর জন্য। তাহলে আমি পিপলকে ইন্ডিভিজুয়ালস বলবো। কম্পিটিশনকে আমি কম্পিট লিখতে পারি। কম্পিটিশনকে যদি আপনি একদম সিনোনিম বের করে নিয়ে আসতে চান, আমার দ্বারা সিনোনিম এই মুহূর্তে এখানে মানে একদম এক্স্যাক্ট সিনোনিম আমি পাচ্ছি না কম্পিটিশনের। আর তাহলে এটাকে কী করতে পারি আমরা? ডিফারেন্ট ওয়ার্ড ফর্মে লিখতে পারি। কম্পিটিশনের আরেকটা রূপ হচ্ছে কম্পিট। তাহলে এই ওয়ার্ড ফর্ম চেঞ্জ করাটা এই প্যারাফ্রেজিংয়ের একটা ধর্ম। আমরা প্যারাফ্রেজিংটা এরপরের স্লাইডেই আমরা প্যারাফ্রেজিং নিয়ে কাজ করব, কীভাবে আপনারা ইফেক্টিভ প্যারাফ্রেজিংটাকে এনশিওর করতে পারেন। ইফেক্টিভ প্যারাফ্রেজিং ইজ এ ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড স্কিল এবং এটা আপনার নাম্বার অনেক উপরে তুলে দেবে। ওয়ার্কটাকে আমরা ওয়ার্ক প্লেস নিয়ে আসছি। আমি ওয়ার্ক প্লেস লিখবো, কারণ অ্যাট ওয়ার্ক জাস্ট ওয়ার্ককে আমি ওয়ার্ক প্লেস বললাম। স্কুলস ওকে। ডেইলি লাইফকে আমি এভরিডে লাইফ লিখছি। দেখেন এখানে কিন্তু ফ্যান্সি কোনো কিছু নিয়ে আসিনি আমি। ডেইলি লাইফকে আমি কি বলে অন্য কোনো এমন কোনো ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করি নাই যেটা এখানে নাই, বা আমি জাস্ট একটু ওয়ার্ড ফর্মটা চেঞ্জ করছি। আবার ঠিক তেমনি কোঅপারেটকে আমি কোঅপারেশন বানাইছি, কারণ কোঅপারেটকে মিউচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়ালি সামথিং বলা যায়, বাট আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে কোঅপারেটটা ইজ এ গুড ওয়ার্ড, ইজ এ বেটার ওয়ার্ড। তা আমি কোঅপারেটকে কোঅপারেশন বানালাম। এটা কিন্তু আমার প্যারাফ্রেজিং স্কিলের অন্তর্গত। প্যারাফ্রেজিং মানে এই না যে সিনোনিম চেঞ্জ করে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। নো, ইটস নট লাইক দ্যাট। ইফেক্টিভ করা মানে হচ্ছে ওয়ার্ড ফর্ম প্লাস অকেশনাল চেঞ্জেস, সেটা কথা। এখন 2 মেইন আইডিয়াস আমি এইগুলো হচ্ছে প্যারাফ্রেজিংয়ের জন্য এই ওয়ার্ডগুলো আমি নোট করছি। 2 মেইন আইডিয়াস আমি কি করলাম, আমি দিলাম যে কিছু মানুষ মনে করে যে কম্পিটিশন ভালো, কিছু মানুষ মনে করে কোঅপারেশন ভালো। এই তো 2টা আইডিয়া। তো এখানে আমি 2টা মেইন আইডিয়া করলাম যে টিম ওয়ার্ক। যারা মনে করে কোঅপারেশন ভালো তাদের ব্যাখ্যা কি, কেন? বিকজ ইট ইনক্রিজেস টিম ওয়ার্ক, বা এটা মানুষকে হেল্প করে কীভাবে টিম ওয়ার্কে কাজ করতে হয় যখন মানুষ একে অপরের সাথে কোঅপারেট করে। আর একটা আমি বলছি যে কম্পিট করলে কি, কম্পিটের পক্ষে যুক্তি কি, কম্পিটিশন যে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, এটার পিছনে যুক্তি কি? কম্পিট করার মধ্যে হচ্ছে মানুষ মোর প্রোডাক্টিভ হয়, কারণ কম্পিটিশনের মাধ্যমে মানুষ কি হয়, একজনের সাথে আরেকজন বেটার হওয়ার চেষ্টা করে। তাহলে সেক্ষেত্রে এটা প্রোডাক্টিভ হয়। আমি 2টা আইডিয়া এখানে জাস্ট নোট করে নিলাম। টিম ওয়ার্ক বিকাম মোর প্রোডাক্টিভ। আপনার নোট যেভাবে লিখতে চান লিখতে পারেন। আমি জাস্ট 2 শব্দ লিখছি, নট নেসেসারিলি 2 শব্দ লিখতে হবে, 3 শব্দ 4 শব্দও লিখতে পারেন, বাট এন্টায়ার লাইন লেখার কোনো সুযোগ নাই, দরকারও নাই, এটার টাইম পাবেন না। আর আমি আমার ওপিনিয়নটাও ব্র্যাকেটে লিখেছি। ওপিনিয়ন মানে হচ্ছে আমি কম্পিটিশনকে সাপোর্ট করব, এটাই হচ্ছে আমার ওপিনিয়ন। ওপিনিয়নটা হচ্ছে আমি কম্পিটিশনকে সাপোর্ট করি, আমি একদিকে চলে গেছি। মানে এখানে আপনার এটা বলা দরকার নাই যে আপনি যদি ওপিনিয়ন যখন দিবেন তখন আপনি চাইলে দিতে পারেন যে আমি এটাও বিশ্বাস করি ওইটাও বিশ্বাস করি, যে আমি মনে করি যে কম্পিটিশনও ভালো, আমি মনে করি কোঅপারেশনও ভালো। এই ওপিনিয়ন আপনি চাইলে দিতে পারেন, বাট নেভার এভার ডু দ্যাট। বাস্তব জীবনে করতে চাইলে করেন, বাট আইএলটিএস পরীক্ষাতে নাম্বার বেশি পাওয়ার জন্য আপনি একটা দিকে ঝুঁকে পড়বেন। আপনার কাজ হচ্ছে একটা দিকে
ঝুঁকে যাওয়া। আমার ঝোঁকটা হচ্ছে আমি কম্পিটিশনকে সাপোর্ট করব। সো নাও এখন তাকান একটু এই গ্রিন যেটা লিখছি সেটাতে, ইট ইজ আর্গুড দ্যাট কম্পিটিং ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড ইন এভরিডে লাইফ ইজ ইউজফুল। আমি ডেইলি লাইফকে বানাইছি এভরিডে লাইফ। এই যে ইন্ডিভিজুয়ালস, এটা আমি এখানে আনিই নেই, কারণ ইট ইজ আর্গুড দিয়ে শুরু করছি। আমি যদি এখানে লিখতে পারতাম ফিউ ইন্ডিভিজুয়ালস আর্গিউ or argued, or few individuals argue that competing in the workplace and in everyday life is useful, while others opine that cooperation is more important. Cooperation more important. While cooperation can promote teamwork. এটা while দিয়ে শুরু করলে এই স্ট্রাকচারটা আপনি খেয়াল করবেন, বারবার পড়লেই বুঝতে পারবেন। while দিয়ে শুরু করার পর প্রথম যেটা লাইন বলে, কেউই এটাকে কখনো যেটা বিলিভ করবেন আপনি ওটাতে চলে যাবে, ওটা রাখবেন সেকেন্ড পার্টে, আর প্রথম পার্টে দিবেন হচ্ছে যেটা আপনি বিলিভ করেন না। অর্থাৎ আমি কি বিলিভ করি, আই থিঙ্ক বিং কম্পিটিটিভ ইজ মোর অ্যাডভান্টেজেস, এটা তো বিলিভ করি, এটাকে সাপোর্ট করবো, তাহলে আমি এটা রাখবো সেকেন্ড পার্টে, আর কোঅপারেশনটাকে আমি প্রথম পার্টে রাখলাম। তো কোঅপারেশনের একটা আইডিয়া কি, প্রমোট টিমওয়ার্ক। ওয়াইল কোঅপারেশন ক্যান প্রমোট টিমওয়ার্ক, মানে কোঅপারেশনের একটা বেনিফিট আছে, এটা আমি স্বীকার করছি এবং এটা আমি বুঝাইছি যে প্রমোট টিমওয়ার্ক, এটাই আমার আইডিয়া, এটাই আমি এটার উপর একটা প্যারাগ্রাফ আমি লিখবো। আরেকটা প্যারাগ্রাফ আমি কিসের উপর লিখবো, আই থিঙ্ক বিং কম্পিটিটিভ ইজ মোর অ্যাডভান্টেজেস বিকজ ইট ইনক্রিজেস পিপলস প্রোডাক্টিভিটি, মানে মানুষের প্রোডাক্টিভিটি বাড়ায়। সো আমি এইটার উপর আরেকটা আর্টিকেল লিখবো, এটা হবে আমার, এই আইডিয়াটা হবে হচ্ছে আমার মেন বডি প্যারাগ্রাফ 1, এটা হবে বডি প্যারাগ্রাফ 2, আফটার দ্যাট আমি কনক্লুশনে যাব। সো দ্যাটস ইট। এটা আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আপনার ইংরেজির লেভেল যদি আমার লেভেলের সমান হয় তাহলে আপনি এগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। আপনার ল্যাঙ্গুয়েজ যদি মনে হয় যে না আমি এই শব্দগুলো আনতে পারতেছি না, এই স্ট্রাকচারটা ফলো করতে পারতেছি না, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতে করেন। বাট এই যে এক লাইনে প্যারাফ্রেজ করা আর এক লাইনে আইডিয়া এবং অপিনিয়ন দেওয়া, এটা আপনাকে শিখতেই হবে যদি আপনি 6.57 পেতে চান। 6.57 পেতে চাইলে এই আর স্ট্রাকচারের বাইরে থেকে আপনি পারবেন না। সো রিমেম্বার দিস। ওকে, আমরা এই ইন্ট্রোডাকশন লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইফেক্টিভ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করতে গিয়েই সবচেয়ে বেশি সময় নষ্ট করে মানুষ। আমি বলবো বাসায় যখন প্রথমে প্র্যাকটিস করেন প্যারাফ্রেজিংয়ের জন্য, একটা কোয়েশ্চেন নিয়ে আপনি দরকার হলে 1 ঘন্টা বসে বসে প্যারাফ্রেজিং করেন, দ্যাটস ওকে, নো প্রবলেম। যখন আপনি প্রথমে শিখবেন তখন একটু সময় বেশি লাগবে। এই প্যারাফ্রেজিংটা আপনি করবেন কিভাবে? নাম্বার 1 রুল হচ্ছে, প্যারাফ্রেজিং যতই করেন, যতই চেঞ্জ করেন, ঘুরান পেঁচান যাই করেন, মিনিং শুড স্টে দ্য সেম। অর্থাৎ মিনিংটা জেনারেলি সেম হতে হবে, মিনিং চেঞ্জ করে কোনো কিছু করা যাবে না। প্যারাফ্রেজিং মানেই হচ্ছে সেম মিনিং ইন এ ডিফারেন্ট ওয়ে। ওকে, ইউজ সিনোনিমস হোয়ার ইউ ক্যান, বাট বি কশাস অ্যাবাউট দ্য 100% রুল। 100% রুলটা কি? আপনি যে শব্দটা, যেই সিনোনিমটা, যেই শব্দের ব্যবহারটা আপনি করতে চাচ্ছেন, সেটা যদি 100% অ্যাকুরেটলি আপনি না পারেন, 100% কনটেক্সট, 100% স্পেলিং এবং 100% গ্রামার, এই 3টা জিনিস যদি না জানেন এটা ইউজ করবেন না প্লিজ। ভুল করার চেয়ে একটা ওয়ার্ড রিপিট করা অনেক অনেক শ্রেয়। আপনি রিপিট করলে আপনার কিন্তু মানে এরকম না যে আপনার গুনাহ হবে বা আপনি আপনার এসে দেখবে না কেউ, নো, নট লাইক দ্যাট। রিপিট করতে পারবেন, কোনো কিছু মিস্টেক করার চেয়ে রিপিট করা অনেক অনেক ভালো, মানে 100 টাইমস বেটার। আপনি কীভাবে বুঝবেন আপনি মিস্টেক করতেছেন? আপনার ব্রেন যখন আপনি লেখার সময় মনে হচ্ছে যে এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য এই শব্দটা আমি লিখব, এই চিন্তা যাদের যাদের মাথায় আছে তারা সবাই মিস্টেক করতে যাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার ব্রেনের একটা ফাঁদ, যে আপনার ব্রেন আপনাকে ট্রিক করতেছে যে একটু এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য। রিমেম্বার, এক্সামিনারকে ইমপ্রেস আপনি করতে পারবেন না। এক্সামিনারের ব্যান্ড স্কোর ইজ অলওয়েজ অ্যাট 8 or 9। সে এক্সামিনার 8 or 9 ব্যান্ড স্কোরে লিখতে জানে, সুতরাং উনাকে আপনি ইমপ্রেস করতে পারবেন না। উনার প্রবাবলি আপনি যে ওয়ার্ডগুলো লিখতেছেন যেটা মনে হচ্ছে যে ইমপ্রেসিভ ওয়ার্ড, ওই ওয়ার্ড উনি ডেইলি অনেকবার ইউজ করে। সো এক্সামিনারকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। ইমপ্রেস করার জন্য যদি কোনো শব্দ লিখেন এবং ওটাতে মিস্টেক হয়, এক্সামিনার কিন্তু খুবই এক্সপার্ট, ধরে ফেলবে যে আপনি এটা শো অফ করার জন্য লিখছেন এবং এই ওয়ার্ডের লেভেলের যে দক্ষতা, ইংরেজি দক্ষতা, এটা আপনার নাই। সো রাদার দেন ডুইং দ্যাট থিং, আপনি জিনিসটাকে কিপ ইট সিম্পল, কিপ ইট জাস্ট অ্যাকিউরেট।
সিম্পল অ্যান্ড অ্যাকিউরেট যখন রাখবেন তখন এক্সামিনার বুঝেই যাবে যে আপনার মেইন কাজ ছিল এসেটা সুন্দরভাবে লেখা, অ্যান্ড দ্যাট এসে উইল গেট দ্য হাইয়েস্ট মার্কস। খেয়াল রাখবেন। সো পসিবল রিস্ট্রাকচারিং, আমি যেটা বলছিলাম যে প্যারাফ্রেজিংয়ের একটা বড় টেকনিক হচ্ছে রিস্ট্রাকচারিং, মানে শব্দে একটা বাক্য যেখানে ধরেন সাবজেক্ট ভার্ব যে অর্ডারে আছে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, এটাকে চেঞ্জ করে অবজেক্টকে সাবজেক্ট বানায়, সাবজেক্টকে অবজেক্ট বানায় যদি রিস্ট্রাকচারিং করেন তাহলে কিন্তু ভালো একটা প্যারাফ্রেজিং হয়। এটা খুবই সুন্দর একটা জিনিস। আবার ফ্রেজ চেঞ্জ করতে পারেন, যেমন আমি এই একটু আগের কোয়েশ্চেনে ছিল ইন ডেইলি লাইফ, ডেইলি লাইফ আমি বলছি, আমি মনে হয় বলছি এভরিডে লাইফ। সো ইট ইজ অলসো চেঞ্জিং ফ্রেজ। আর যে আরেকটা বললাম সাবজেক্ট অবজেক্ট অর্ডার, অর্ডার চেঞ্জ করে ফেলা। অর্ডার চেঞ্জ করার ক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল নলেজটা কাজে লাগাইতে হবে, গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা খুব খেয়াল রাখতে হবে, এটা করবেন। ডিফারেন্ট ওয়ার্ড ফর্মস, ওয়ার্ড ফর্মগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন আমি কম্পিট, কম্পিটিশন, মানে নাউন কোনোটা ভার্ব, এই যে চেঞ্জ করে ওখানেও আপনার অ্যাকর্ডিংলি আপনার গ্রামার চেঞ্জ হবে, বাট দ্যাট ইজ মাচ ইজিয়ার। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ যেটা হচ্ছে আপনি সিনোনিম ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি এর আগের কোয়েশ্চেনে একটা সিনোনিমই আমি বাইর করার চেষ্টা করছি, সেটা হচ্ছে পিপলকে আমি ইন্ডিভিজুয়ালস লিখছিলাম, যে যদিও আমি এটা পরে ইউজ করি নাই, বাট এটা ইউজ করা যায়। খেয়াল করে দেখবেন আপনি যদি সিনোনিমের উপরে সব সময় ফোকাস দিয়ে বসে থাকেন যে আমি ইফেক্টিভ প্যারাফ্রেজিং মানে হচ্ছে সিনোনিম ইউজ করবো, সিনোনিম কিন্তু ইউজ করার চান্স নাও পেতে পারেন। কারণ এই টাস্ক টু এসেতে এমন কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে কি টপিক, কি এরিয়া, এই শব্দগুলোর চেঞ্জ আপনি করতেই পারবেন না। ফর এক্সাম্পল স্কুলস, এই স্কুল শব্দটাকে আপনি কীভাবে সিনোনিম দিয়ে চেঞ্জ করবেন? এডুকেশনাল ইনস্টিটিউট, নট রিয়েলি দ্য সেম। আপনি ধরেন অনেক টপিক আছে, টপিক মানে নেম, যেমন কমিউনিকেশন বা আপনার টেকনোলজি, এই যে এই ধরনের ওয়ার্ড যখন থাকবে, এই ওয়ার্ডকে কি ডিরেক্টলি আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, সিনোনিম বের করতে পারবেন? অনেক সময় সেন্টার টপিক যেগুলো থাকে এগুলো চেঞ্জই করা যায় না। সো দ্যাট ইজ কোয়াইট ওকে যে আপনি রিপিট ওয়ার্ড ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই জন্য এই যে ইফেক্টিভ প্যারাফ্রেজিংয়ের লাস্ট ফর্ম রাখছি আমি হচ্ছে সিনোনিম, কারণ সিনোনিম মানুষ সবার আগে চিন্তা করে এবং এইখানেই প্যাচটা খায়। আর এই সিনোনিম যখন আপনি পরীক্ষার হলে সব ওয়ার্ডের সিনোনিম বের করার চেষ্টা করবেন, আপনার তো টাইম চলে যাবে। সো দ্যাট ইজ নট দি বেস্ট মেথড। বেস্ট মেথড হচ্ছে সবার আগে চেষ্টা করবেন চেঞ্জিং ফ্রেজেস, সাবজেক্ট অবজেক্ট অর্ডার চেঞ্জ করে ডিফারেন্ট ওয়ার্ড ফর্ম নিয়ে আসতে, তারা আর যদি কোনো সিনোনিম আপনার মাথায় থাকে সেটা ইউজ করতে। ইফ নাথিং ওয়ার্কস আউট, কোনো কিছু যদি আপনার পছন্দ না হয় তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখেন, জাস্ট সেম মিনিং রেখে, কোনো সমস্যা নেই, গ্রামারটা ঠিক থাকলেই হবে। লাস্ট যে প্রশ্নটা, যে কথাটা আমি বলছি, রিপিট অর কপি ওয়ার্ডস ফ্রম দি কোয়েশ্চেন ইফ নিডেড। আমি কিন্তু বলি না যে রিপিট দ্য লাইন, রিপিট দ্য লাইন মানে হচ্ছে ওইটা আরেক মিস্টেক, এটা করা যাবে না। প্যারাফ্রেজিং না করাটা কিন্তু মিস্টেক। আপনি ওয়ার্ড কপি করেন, সব ওয়ার্ড যে আপনাকে রিপ্লেস করতে হবে নট নেসেসারি। রিপিট করতেছে, আমি মানে বহুবার বলছি যে সব ওয়ার্ড যে আপনাকে রিপ্লেস করতে হবে, মানে সিনোনিমের খোঁজে পাগল প্রায় হয়ে আপনি প্যারাফ্রেজিংয়ের জগতে হাবুডুবু খাবেন, তখন এটা করা যাবে না, দরকার নাই। সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিছু এক্সাম্পল দেখব কিভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখি, ইন্ট্রোডাকশন কিছু কোয়েশ্চেনের, এবং এর সাথে কিছু আপনার হোমওয়ার্কও থাকবে, যে হোমওয়ার্কগুলো আমরা আপনার বাসায় করবেন। অবশ্যই অবশ্যই করতে হবে। এই লেকচারটা যখন করবেন, এই লেকচারটা যখন বাসায় বসে দেখবেন, তখন সাথে সাথে ওইগুলো করে ফেলার চেষ্টা করবেন, ওই হোমওয়ার্কগুলো। এটা যখন ফ্রেশ করবেন, তখন যখন এক্সারসাইজটা করবেন, তখন আপনার ইন্ট্রোডাকশন লেখাটা ইজি হয়ে যাবে। টাস্ক টু রাইটিংয়ে একটা বড় এসে লিখতে হয়, সেই এসেকে যদি ভেঙে ভেঙে ইন্ট্রোডাকশন একদিন, আরেকদিন মেন বডি প্যারাগ্রাফ, এই যে এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান, আপনার ব্রেনটা ট্রেন্ড হবে খুব প্রাঞ্জলভাবে, সহজভাবে, এটাকে জটিলতা পরিহার করে সুন্দর করে আগাইতে পারবেন। সুতরাং এটা জরুরি যে আপনাকে যেই হোমওয়ার্কটা আমরা দিচ্ছি সেই হোমওয়ার্কটা আপনি বাসায় করবেন। কিছু এক্সাম্পল দেখার জন্য আমরা এই ডক ফাইলটা ওপেন করলাম। ডক ফাইলে এখানে আমরা 5টা কোয়েশ্চেন নিয়েছি, 5টার মধ্যে প্রথম 2টা আমি সলভ করব, পরের 3টা আপনাদের জন্য থাকবে। আবারও বলে রাখি যে প্রথম 3টা লেকচার যদি আপনি না করেন তাহলে বোঝাটা কষ্ট হবে। আমাদের প্রথম একটা কোয়েশ্চেন আমরা দেখি, একটু কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা হচ্ছে এইটুকু, অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। এই সবগুলো উদাহরণই, সবগুলো কোয়েশ্চেনই হচ্ছে ক্যামব্রিজের, সুতরাং এগুলো রিয়েল কোয়েশ্চেন। অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার ইজ এ বেসিক হিউম্যান রাইট।
Therefore, every home should have a water supply that is provided free of charge. Do you agree or disagree? Okay, আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসের পার্টে আমরা কি লিখবো, যে এখানে সেন্টার টপিকটা কি, স্পেসিফিক কোয়েশ্চেনটা কি, কিওয়ার্ড কি। তারপরে আমরা আমাদের কাজ কি, প্ল্যানিং করা। প্ল্যানিংয়ে আমরা কি করব, আইডিয়া জেনারেট করব। তো আইডিয়া জেনারেট করব, ওয়ার্ড লিখবো। গো ব্যাক টু প্ল্যানিংয়ের যে ভিডিওটা আছে ওটাতে দেখেন স্টেপগুলো ক্লিয়ারলি দেওয়া আছে। আমি এখানে করেই ফেলছি। আমার মেইন আইডিয়াসগুলো আমি এখানে লিখছি। প্যারাফ্রেজিংয়ের জন্য আমি কি লিখছি, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। বেসিক হিউম্যান রাইটকে আমি চেঞ্জ করছি ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। তো আর কি এখানে এভরি হোমকে লিখছি অল হাউসেস should have a water supply. Water supply কে বলছি provided with water or provided with clean water, something like that. Free of cost কে আমি লিখছি no cost. Okay, so that is my paraphrasing target, মানে প্যারাফ্রেজিং এর জন্য আমি এগুলা ইউজ করার জন্য এগুলো এখানে রাখছি এই শব্দগুলো। আচ্ছা, এখন আমাকে অপিনিয়ন, আমি মানে আইডিয়া তো জেনারেট করতে হবে। এখন আইডিয়ার আগে আমি এখানে মানে এই স্টেটমেন্টের সাথে আমি কি এগ্রি করি না ডিসএগ্রি করি, এটা কিন্তু আমার আগে অপিনিয়নটা আমাকে ফিক্স করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমরা কি এটা এগ্রি করি না ডিসএগ্রি করি। যেমন আমি, আমার অপিনিয়ন হচ্ছে আমি এটা ডিসএগ্রি করি। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, এটার মধ্যে কোনো মার্কস নাই যে আপনি এটা বেসিক হিউম্যান রাইটের এগেনস্টে আমি কেন বলতেছি, বা আমি কিন্তু বেসিক হিউম্যান রাইটের এগেনস্টে বলতেছি না। আমি বলতেছি দেয়ারফর, এই যে এই আইডিয়াটার এগেনস্টে, দেয়ারফর এভরি হোম শুড হ্যাভ এ ওয়াটার সাপ্লাই দ্যাট ইজ প্রোভাইডেড ফ্রি অফ চার্জ। এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটার বিরুদ্ধে আমি বলতেছি। এই যে এটা, কারণ মেন টপিকটা এইটা অ্যাক্সেস টু হিউম্যান রাইট, বেসিক হিউম্যান রাইট, যে এটা কিন্তু মেইন টপিক না। মেইন টপিকটা হচ্ছে এভরি হোম শুড হ্যাভ এ ওয়াটার সাপ্লাই দ্যাট ইজ প্রোভাইডেড ফ্রি অফ চার্জ, মানে ফ্রি পানি দিতে হবে সবাইকে, এটা। তা আমি কি বলছি, আমার আইডিয়া হচ্ছে, আমি বলছি যে ডিসএগ্রি করি। তার আইডিয়া ওয়ান, কেন আমি ডিসএগ্রি করি, বিকজ ইকোনমিক্যালি এটা নট ভাইয়েবল। মানে যদি ইকোনমিক্যালি চিন্তা করি, মানে কোনো রাষ্ট্রই এটা পারবে না। এটা কফি শপ মেথডে আপনারা যদি কফি শপ মেথড বা টি শপ মেথডে চিন্তা করেন, তাহলে আপনার বন্ধুদের সাথে কথা বললে, আচ্ছা ফ্রি ওয়াটার এটা পসিবল কিনা, সবাই বলবে না, এটা কীভাবে পসিবল, গভর্নমেন্ট করতে গিয়ে এটা ফ্রি দিবে। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমার মাথায় আসে, সেটা হচ্ছে যে ওয়াটার যদি একদম ফ্রি অফ চার্জ থাকে, তাহলে মানুষ এটা ওয়েস্ট করবে এবং ন্যাচারাল রিসোর্স ওয়েস্ট করার সম্ভাবনা থাকবে। সো দিস ইজ মাই টু আইডিয়াস। সেই জন্য আমি কি বলছি, আই ডিসএগ্রি উইথ দি idea of free of providing all houses with clean water at no cost. এটা আমি পছন্দ করি না। আমি ইন্ট্রোডাকশনটা লিখি নাই, বিকজ আমি এখন লাইভ আপনাদের সাথে লিখতে চাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে চিন্তা করি এবং কীভাবে লেখার চেষ্টা করি। সো আমার এখানে প্রথম কাজ কি, ইন্ট্রোডাকশন। আমার প্রথম লাইনে আমি কী লিখবো, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট। তাহলে এটা কি লিখবো, অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার ইজ এ বেসিক হিউম্যান রাইট, দেয়ারফর ওকে, আমি অর্ডারটা চেঞ্জ করতে চাই। আমি বলবো therefore every home is provided, আমি লিখবো যে some people argue that all houses should be provided with আমি ক্লিন ওয়াটারকে ক্লিন ওয়াটারে দিই। এটাকে তো আমি ওয়াটারের তো নতুন কোনো সিনোনিম নাই। উইথ ক্লিন ওয়াটারকে যদি আপনি বলেন, যে এটাকে যদি সিনোনিম করার চেষ্টা করেন, নিট ওয়াটার, ক্লিনের একটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, বা নিট, বা কী বলে ক্লিনকে আর কী বলা যায়, পিওর ওয়াটার আর ক্লিন ওয়াটার বলা যায়, বাট আই থিঙ্ক ক্লিন ওয়াটার ইজ মানে সাউন্ডস বেটার। সো আমি এই জন্য কিছু জায়গায় আমি যদি মনে করি যে না, এটাই সাউন্ড বেটার হচ্ছে, আমি এটাই ইউজ করবো, রাদার দেন গোয়িং ফর দি নিউ অর আননোন একটা ওয়ার্ড। আর এটা 100% রুলকেও সাপোর্ট করে, মানে আমি এটাতে কমফোর্টেবল এবং আমি জানি এটা সঠিক, সুতরাং আমি এটা রিপিটটাই করবো। আমি একটা ভুল করতে চাই না,
ভুল করে শো অফ করার চেয়ে এই সঠিক থাকা খুব ভালো, খুবই উপকারী। Some people argue that all houses should be provided with clean water at no cost because this is a fundamental human right. আমি বিকজটা কেন আনলাম, কিভাবে আনলাম দেখেন, এখানে বলছে এটার কারণে এটা দেয়ারফর, সুতরাং এটাকে আমি বিকজ করতে পারবো। সো দেয়ারফরকে যে আমি বিকজ করছি, দিস ইজ অ্যান এক্সেলেন্ট প্যারাফ্রেজিং। কারণ এই আইডিয়াটা আমি প্রথমে আনছি, আবার প্রথম লাইনের আইডিয়াটা আবার সেকেন্ডে আনছি। দেখেন বেসিক হিউম্যান রাইটটা এখানে প্রথম লাইনে ছিল, আমি অর্ডার চেঞ্জ করে এটা সেকেন্ড পার্টে আনছি। ওকে, so some people argue that all houses should be provided with clean water at no cost because this is a fundamental human right. ওকে, নাও এটা আমার প্যারাফ্রেজিং কমপ্লিট। আমার এখন এই দুইটা আইডিয়া তুলে ধরতে হবে। এটাতে আপনি দুইভাবে লিখতে পারেন, দিস অ্যাজ এ ডিসএগ্রিজ, অথবা এটাও লিখতে পারেন ইন মাই অপিনিয়ন। অনেকে বলে যে পার্সোনাল স্টেটমেন্ট করা ঠিক কি ঠিক না, ঠিক, কারণ এখানে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, সুতরাং আপনি আপনার অপিনিয়ন দিতেই পারবেন। I opine that in my opinion this is disagrees, all are correct। আপনার যেটা মন চায় সেটা নিয়ে আপনি কারেক্ট ইংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট দিস অ্যাজ এ ডিসএগ্রিস, এটাতে এই সেন্টেন্সটা অনেকটা অবজেক্টিভ সেন্টেন্স, এটা সাবজেক্টিভ সেন্টেন্স না। আমি এটা প্রেফার করি, বাট ইট ইজ মাই পার্সোনাল প্রেফারেন্স, তাতে এইটা বেশি একাডেমিক শোনায়। দিস অ্যাজ এ ডিসএগ্রিস উইথ দিস স্টেটমেন্ট, আইডিয়া, কনসেপ্ট, যেটা খুশি সেটা লিখতে পারেন, আমি লিখি কনসেপ্ট, বিকজ দেখেন বিকজ কিন্তু আমি দুই লাইনে দুইবার আনছি, এটাও ইটস ওকে, নো প্রবলেম। আমার এটা অথবা অ্যাজ ইট দিয়েও শুরু করতে পারেন, দিস অ্যাজ ইট ডিসএগ্রিজ উইথ দিস কনসেপ্ট, অ্যাজ ইট, এটাকেও আমি একটু দেখাই, অ্যাজ this is not economically, this is not economically viable, and as this is not economically viable and will cause they will waste natural resources. Yes, simple. This essay disagrees with this concept as this is not economically viable and will waste natural resources. Yeah. So এটাকে as it will waste valuable natural resources লিখতে পারেন to Some people argue that, আমি আবার একটু পড়লাম, প্রতিটি প্যারাই আপনারা যখন লিখবেন, লেখার পরে আপনারা আরেকবার পড়বেন, তাহলে আপনাদের কোনো গ্রামাটিক্যাল এরর বা মিস্টেক্স আছে কিনা সেটা ধরা পড়বে। Some people argue that all houses should be provided with clean water at no cost because this is a fundamental human right. This essay disagrees with this concept as this is not economically viable and will waste valuable natural resources. Yeah, good. So এইভাবে আপনারা
লিখতে পারেন। এখানে আমি যেটা করছি ক্লিয়ারলি এটাকে প্যারাফ্রেজিং করছি, সেকেন্ডটাতে আমার ওপিনিয়ন প্লাস দুইটা মেন আইডিয়া স্টেট করে দিচ্ছি। এখন এই যে ইন্ট্রোডাকশনটা, এই ইন্ট্রোডাকশনটা কারো সামনে যদি থাকে, তার মেইন বডি প্যারাগ্রাফে কি লিখবে এখানে তো দেওয়াই আছে, এটা লিখতে হবে আপনাকে। দিস ইজ ইকোনমিক্যালি নট ভায়াবল, এটার উপরে আপনি লিখবেন। সেকেন্ড প্যারাতে আপনি কি লিখবেন, ওয়েস্ট ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্সেস, এটা লিখবেন। তারপরে কনক্লুশন। Question number 2. In many countries, primary and secondary schools close for 2 months or more. এটা আমি আগে দেখিও নাই, জাস্ট না দেখতেছি এই কোয়েশ্চেন। So now I have to go through all the paraphrasing main ideas, all these things together. Schools for 2 months or more in the summer holidays. What is the value of long school holidays? What are the argument in favor of shorter school holidays? Okay. এখানে কিন্তু এটা কি কোয়েশ্চেন, ডাবল কোয়েশ্চেন। একটা হচ্ছে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লং স্কুল হলিডেজ। ভ্যালু মানে হচ্ছে যে এটার পিছনে কি যুক্তি আছে বা এটার দরকারটা কি। অ্যান্ড হোয়াট আর দ্য আর্গুমেন্টস ইন ফেভার অফ শর্টার স্কুল হলিডেজ, মানে শর্টার স্কুল হলিডেজের ফরে কোনো আর্গুমেন্টস আছে কিনা, হোয়াট আর দ্য আর্গুমেন্টস ইন ফেভার অফ শর্টার স্কুল হলিডেজ। সো এখানে প্রথমত হচ্ছে প্যারাফ্রেজিংয়ের আগে আমি কোয়েশ্চেনের মেইন আইডিয়াতে যেতে চাই, কারণ এখানে তো ডিরেক্ট দুইটা কোয়েশ্চেন, তাই না? তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিলে একটা আইডিয়া আসবে, আর একটা কোয়েশ্চেনের আইডিয়া দিলে 2 সেকেন্ডে একটা আইডিয়া আসবে। সো এখানে দেখেন একটা কোয়েশ্চেনের আমি আইডিয়া দিব, এই কোয়েশ্চেনটার আমি অ্যান্সার দেব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লং স্কুল হলিডেজ? কেন লং স্কুল হলিডেজ থাকলে কি লাভ হয়? বাচ্চারা ফ্যামিলির সাথে টাইম পাস করে, এই তো। তাহলে ফ্যামিলির সাথে লং টাইম পাস করলে কি সুবিধা হয়? বাচ্চাদের মেন্টাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বেটার মেন্টাল ডেভেলপমেন্ট আই থিঙ্ক। তাহলে ইয়াং পিপল কি হয়, মেন্টাল হেলথ নাও, তাহলে তাদের, আমি এটাকে একটু সুন্দর লিখতে চাই, কগনিটিভ ডেভেলপমেন্টটা বেটার হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাই বলেন, ইয়াং পিপলের কগনিটিভ ডেভেলপমেন্ট বেটার হয়। এটার জন্য মানে এটার পিছনে যুক্তিটা কি, আমার মাথায় যেটা ঘুরতেছে টিশপ মেথড, যে বাচ্চারা ফ্যামিলির সাথে যদি থাকে তাহলে মোরাল ভ্যালুস শিখে এবং অনেক কাজকর্ম করতে পারে, বাসার কাজে হেল্প করতে পারে, ফলশ্রুতিতে তাদের ব্রেইনটা সুন্দর করে ডেভেলপ করে, তারা ইন্টেলিজেন্ট হয়। তাদের মানে এটার আমি যেটা বুঝাইতে চাইলাম যে তারা যখন স্কুলের বাইরে থাকে তখন তারা তাদের নিজের মতো করে ডেভেলপ করার সুযোগ পায়, আর স্কুলে থাকলে তো একাডেমিক ওয়ার্কে বিজি থাকে। এটাই হচ্ছে আমার কথা, এটাকেই আমি এইভাবে বুঝাচ্ছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট বেটার হয়। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে হোয়াট আর দ্য আর্গুমেন্টস ইন ফেভার অফ শর্টার স্কুল হলিডেজ। স্কুল হলিডেজে শর্টার স্কুল হলিডেজ, মানে যদি আমরা বলি একদল বলতেছে যে লং হলিডেজ হলে এটা দরকার কগনিটিভ ডেভেলপমেন্ট, শর্ট স্কুল হলিডেজের ফরে কি যুক্তি থাকতে পারে? এখানে যেহেতু বলছে হোয়াট আর দ্য আর্গুমেন্টস, এখানে কিন্তু বলা নেই আর্গুমেন্ট, এখানে কেমন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু, মানে এখানে আমি একটা আইডিয়া দিতে পারবো। বাট যখন সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি আমার কিন্তু বলতেছে হোয়াট আর দ্য আর্গুমেন্টস ইন ফেভার অফ শর্টার স্কুল হলিডে, এখানে প্লুরাল, তার মানে আমার একের অধিক অ্যান্সার লিখতে হবে, একের অধিক অ্যান্সার লিখতে হবে। আমরা যখন এই কোয়েশ্চেনগুলো ডাবল কোয়েশ্চেনের এসেগুলো পার্ট বাই পার্ট আরও ডিসকাস করবো, তখন আমি বুঝাই দিব যে কীভাবে দুইটা আইডিয়া লিখবেন, কীভাবে একটা আইডিয়া লিখবেন একটা প্যারায়। যেমন প্রথম প্যারাতে মেইন বডি প্যারাগ্রাফে আমার এই আইডিয়াটা আসবে, সেকেন্ড বডি প্যারাগ্রাফে কিন্তু আমার এখন আর্গুমেন্ট হবে দুইটা, প্রথম বডি প্যারাগ্রাফে আইডিয়া হবে একটা। সো সেকেন্ডটাতে আমি কি বলতে পারি যে শর্টার স্কুল হলিডেজের ফরে কি আর্গুমেন্ট, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলে দরকার, কারণ বাচ্চারা একাডেমিক কি বলে একাডেমিক এক্সিলেন্স আর একাডেমিক পারফরমেন্স ভালো থাকার জন্য, এটা। আর বাচ্চারা বাসায় থাকলে অনেক সময় এই বয়সের বাচ্চারা বিশেষ করে
মোবাইল ফোন, ট্যাবস এগুলো ইউজ করতে থাকে বাচ্চা। বিশেষ করে যাদের বাবা মা কাজে থাকে তারা তো টাইম দিতে পারে না। তো তখন তারা দেখা যায় যে সোশ্যাল মিডিয়া এডিকশনে পরিণত হয়, সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে যায়। তো ওইটাও একটা দরকার। তো এটা কি রিমুভ সোশ্যাল মিডিয়া এডিকশন অর প্রিভেন্ট, আমি রিমুভ না বলি যে প্রিভেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকশন। তাহলে প্রিভেনশন দেখেন, দুইটা আইডিয়া আমি এখানে আমি সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে দুইটা আইডিয়া লাগতেছে, এটা হচ্ছে বি। মেইন আইডিয়া আমাকে তাহলে হচ্ছে তিনটা। প্যারাফ্রেজ, এখন আমি প্যারাফ্রেজ করি স্টেটমেন্টটাকে। ইন মেনি কান্ট্রিজকে কি বলতে পারি? স্টেটস অর নেশনস, এটা আমি জাস্ট এমনি লিখতেছি আপনাদের সুবিধার্থে। স্টেটস, নেশনস, কান্ট্রিজ, অল দ্য সেম থিং। Primary and secondary schools, primary secondary schools के हमें elementary schools, okay, elementary schools, elementary and secondary, এটা লিখে secondary schools, okay. স্কুলস কে কি লেখা যায়? স্কুলস কে কিছু লেখা যায়? আই ডোন্ট থিঙ্ক, আমার কাছে স্কুলের ভালো বিকল্প নাই, আমি এটাই লিখতে চাই। ইন দি সামার হলিডেজ, সামার হলিডেজ কি লেখা যায়? সামার হলিডেজ, নাথিং এলস। সামার ভ্যাকেশন লিখতে পারেন, সামার ভ্যাকেশনস, yep, that's it, আর তো কিছু করার নাই। আমি এখন আমি এটা লেখার চেষ্টা করি। লেখার সময় আমাকে কী করতে হবে? প্রথমে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজে আমি কী করব? সামার হলিডেজ, ওকে, তাহলে আমি ভ্যাকেশনস লিখব। During the summer vacations, elementary and secondary schools for extended periods in many states. Okay. During the summer vacations, elementary and secondary schools close for extended periods. Extended period কেন লিখলাম? এই যে 2 months or more লিখছে, এই জন্য extended periods বা long periods লিখতে পারবেন, in many states. Okay, then I mean this as a states that while দিয়ে শুরু করবো কেন? কারণ আমার কিছু অপোজিং আইডিয়াস আছে, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট আইডিয়া আছে। কোন আইডিয়াটা? একটা আমাকে মেইন আইডিয়া হচ্ছে আমাকে লিখতে হবে যে মানে লং হলিডেজের পরে, আরেকটা লিখতে হবে হচ্ছে শর্ট হলিডেজের পর, মানে শর্ট হলিডেজের পক্ষে লিখতে হবে। তাহলে যেহেতু অপোজিং আইডিয়া, তাহলে আমি হোয়াইল দিয়ে শুরু করলে স্ট্রাকচারটা সুন্দর হবে। হোয়াইল লং holidays can allow for better cognitive development, shorter vacations
Shorter vacations are helpful for good academic results or performance, যেটা খুশি লিখতে পারেন, and এটা একটা মানে academic performance results, same thing, are helpful for good academic results. Shorter vacations are helpful for good academic results and good academic results and the prevention of social media addiction. Okay, to among young people কারা, মানে বাচ্চা কাচ্চারা, during the summer vacations, elementary and secondary schools close for extended periods in many states. This is the states that while long holidays allow for better cognitive development, shorter vacations are helpful for good academic results and the prevention of social media addiction among young people. Very good. প্রথম লাইনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট। তারপরের লাইনে আমরা যেটা করলাম আউটলাইন মাই মেইন আইডিয়াস। যেহেতু এখানে অপিনিয়ন চাই নাই সেহেতু আমি অপিনিয়ন দেই নাই। এরপরে এখন যে কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5 এই প্র্যাকটিসগুলো আপনার বাসায় করবেন। প্লিজ ভিডিওটা যখন দেখবেন তখনই এক বসায় এই প্র্যাকটিসগুলো করে নেবেন, ইজি হবে তাহলে। আর এই আমাদের লেকচারগুলো যে দেখেন একটু ভাগ করে করা, অর্থাৎ ছোট ছোট করে ইন্ট্রোডাকশন, মনবেডি প্যারাগ্রাফ, কনক্লুশন এগুলো আলাদা আলাদাভাবে করা। এভাবে প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটা পারফেক্ট এবং খুবই ডিপলি কনসেন্ট্রেট করে প্রতিটি পার্ট আপনি ডেভেলপ করতে পারবেন। ওকে, আমাদের হোমওয়ার্কও দেখলেন আর ইয়াও দেখলেন কিভাবে আমরা করি। আমি চেষ্টা করলাম যে আমি কিভাবে আমার ব্রেনটা কিভাবে কাজ করে সেই ওয়েটা দেখাইলাম। অ্যাট এ গ্লান্স আমরা যদি আজকের এই লেকচার থেকে কি দেখলাম সেটা হচ্ছে একটা 4টা 5টা লাইনে আমি এগুলো কিপ ইট সিম্পল, খুব সিম্পল রাখেন। অনলি 2 লাইনস, 2টা লাইন লিখবেন। প্রথম লাইনে কি প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, সেকেন্ড লাইনে কি স্টেট আইডিয়াস। অপিনিয়ন যদি লাগে দিব, অপিনিয়ন না চাইলে দিব না। কত ওয়ার্ডের হবে এটা? 40-60 ওয়ার্ডসের হবে। সো এটা খেয়াল রাখবেন। এবং ইন্ট্রোডাকশনের বিউটিফুল ওয়ার্ল্ডে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।